আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে ডিগ্রি পাশ কোর্সের শিক্ষার্থীদের জন্য বাজারজাতকরণ দ্বিতীয় পত্র অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবস্থাপনা এই বিষয় হতে প্রথমার্ধের একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি বাজারজাতকরণের সমস্যা নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নে আসে যে বাংলাদেশে রপ্তানি বাজারজাতকরণের সমস্যা ও সমাধানগুলো আলোচনা করো, প্রিয় শিক্ষার্থী, তোমরা জাস্ট সমস্যার পয়েন্টগুলোই বিপরীত করে লিখলেই সমাধান হয়ে যাবে। অর্থাৎ যেটা সমস্যার যে পয়েন্টটা যেভাবে লিখবে তার ঠিক সমাধানটাই হচ্ছে এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, এই বছরের শুরুতে তোমরা লক্ষ্য করছো ভীষণ শীত। তোমরা সাবধানে থাকবে। দেখতে দেখতে আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রম প্রায় 6 মাসের উপরে হয়ে গেল। নিশ্চয়ই কিছু না কিছু তোমরা উপকৃত হয়েছ, আশা করি। প্রিয় শিক্ষার্থী, এই তো 2-1 দিনের মধ্যে হয়তো কি নিশ্চিত যে আমরা কোভিড-19 ভ্যাকসিন পেতে যাচ্ছি পার্শ্ববর্তী দেশ থেকে। নিশ্চয়ই সেটা আমাদের প্রাথমিকভাবে যাদের খুব প্রয়োজন তাদের জন্যই দেওয়া হবে, অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা সবাই এই ভ্যাকসিন পাবো, বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষার্থীরা। তাদের জন্য তো অবশ্যই, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া প্রায় সমস্ত ধরনের প্রতিষ্ঠান এখন উন্মুক্ত, সুতরাং আমরা আশা করব শিক্ষার্থীদের প্রায়োরিটি সরকার অত্যন্ত সুনজরে দেখবেন। প্রিয় শিক্ষার্থী, ভূমিকার বাড়াচ্ছি না, শুরু করা যাক। বুঝতেই পারছো রপ্তানি বাজারজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তোমরা একটি বিষয় লক্ষ্য করবে, বাংলাদেশের অর্থনীতিতে যাদের অবদান অত্যন্ত অগ্রগণ্য, অর্থাৎ সেই পোশাক শ্রমিকদের অবদান, অর্থাৎ তাদের উৎপাদিত পণ্য সারা বিশ্বে, বিশেষ করে উন্নত বিশ্বে রপ্তানি হচ্ছে। তোমরা বুঝতেই পারছো এই উন্নত বিশ্বে রপ্তানি হওয়ার কারণে বাংলাদেশ সরকার রপ্তানি আয়ের সিংহভাগ এই খাত থেকে অর্জন করছে। অর্থাৎ রপ্তানি, বাজারজাতকরণ এবং সেই সাথে পোশাক শিল্পের অবদান, অর্থাৎ সেই তার পিছনে যে মূল যারা চালিকা শক্তি, সেই পোশাক কর্মী বা পোশাক তৈরির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ, তাদের সুস্বাস্থ্য কামনা করছে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের দেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রা নির্ভর, অর্থাৎ বিদেশি মুদ্রা যেহেতু আমাদের খুব প্রয়োজন, কারণ আমরা সত্যিকার অর্থে আমদানি আমাদের অনেক করতে হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সামান্য একটি পণ্য কোনো সময় আমাদেরকে অনেক মূল্য দিতে হয়। যেমন পেঁয়াজ, আমরা লক্ষ্য করেছি, আমরা পেঁয়াজ আমদানিতে সেই যখন পার্শ্ববর্তী দেশ সহযোগিতা না করে, তখন আমাদেরকে গুরুত্বপূর্ণ মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে সুদূর তুরস্ক থেকে, এমনকি মিশর থেকেও আমদানি করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো রপ্তানি বাজারজাতকরণের সমস্যা সত্যিকার অর্থে অত্যন্ত ব্যাপক, এবং এটি মূলত উচ্চতর দক্ষতার মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে এই রপ্তানি ব্যবস্থাপনাটি যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তা সমাধান করা যায়। আমরা সমস্যাগুলো প্রথমে আলোচনা করব। আমরা লক্ষ্য করি, ভূমিকাতেই বলেছি যে সমাধানগুলো তার বিপরীত করে লিখবে। সুতরাং একই জিনিসের দুটো বারবার রিপিট করা দরকার নেই। তার সমস্যার প্রথম পয়েন্টটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, বাজারজাতকরণ আয়। আমরা লক্ষ্য করি, যখন আমরা পণ্য রপ্তানি করতে ইচ্ছুক যে দেশে, সেই দেশের ক্ষেত্রে
প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি সেই দেশের কিছু কিছু নীতি নিয়ম রপ্তানি বাজারজাতকরণকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে বাজারজাতকরণ আইন। আমরা লক্ষ্য করি যে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন থাকে, সেটি বাংলাদেশ থেকে যারা রপ্তানিকারক তাদেরকে অবশ্যই বিবেচনা করতে হয়। যেমন ধরা যাক, সৌদি আরবের যে কোনো পণ্যের নামটি আগে খুব বড় করে পণ্যের প্যাকেটে বা পণ্যের গায়ে স্থাপন করতে হয়, অর্থাৎ এটা কি ধরনের পণ্য সেটি হাইলাইটেডটা খুব ইম্পর্টেন্ট। আবার অন্যদিকে যে আরেকটি দেশে দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলায় লেবেলের মধ্যে মূল্য লেখাটা খুব বাধ্যতামূলক সেই দেশের আইনের কারণে। বিষয়টা এরকম। অন্যদিকে আমরা লক্ষ্য করি জার্মান এবং বেলজিয়ামে আমাদের দেশের পণ্য সংক্রান্ত যে প্রতিযোগিতামূলক মূল্যের যে বিজ্ঞাপনগুলো, সেগুলো জার্মান এবং বেলজিয়ামে সেই প্রতিযোগিতামূলক বিজ্ঞাপনটি প্রচার করা যায় না। সুতরাং যদিও আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো খুব একটা ব্যবহার হয় না, তবুও আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান এখন নিজের দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সেই বিজ্ঞাপন এবং পণ্য সংক্রান্ত তথ্যাদি প্রচার করছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। সুতরাং এখানে বাজারজাতকরণ আইনটি এক এক দেশের এক এক রকম, সেটি আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। বিষয়টা এই হলো সমাধানের ব্যাপারটা। যাই হোক, আমাদের প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে রপ্তানি মূল্য প্রাপ্তির অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে আমাদের অনেক সময় পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানি মূল্য প্রাপ্তির অনিশ্চয়তা দেখা দেয়। আমাদের অন্যতম সমস্যা এটি যে আমাদের যদি বিদেশে অবস্থিত আমদানিকারক তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে না চায়, অপারগতা প্রকাশ করে অথবা দেরি করে, সেই ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসেবে আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান বা বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরা যাক, এই কোভিড-19 সময় বিশ্বের অনেকগুলো দেশ আমাদের রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রদানে তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক অনেক সময় ক্ষেপণ করেছিল, যা আমাদের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত চিন্তার বিষয় বা ক্ষতির সম্মুখীন হতে হয়। এটি একটি সমস্যা রপ্তানি বাজারজাতকরণের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে রপ্তানি বাজারে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ, যেটি মোটামুটি 1 নম্বর পয়েন্টের মতোই। আসলে আমরা লক্ষ্য করি যে রপ্তানি একটি চ্যালেঞ্জিং, রপ্তানির বিষয়টি একটি চ্যালেঞ্জিং, অর্থাৎ প্রতিযোগিতামূলক একই ধরনের পণ্য বিশ্বের, এখন তোমরা বুঝতেই পারছো, ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছো, সারা বিশ্বেও এখন একই ধরনের পণ্য বিশ্বের নানা প্রান্তে উৎপাদিত হয় এবং তাদের উৎপাদন খরচ, একক প্রতি উৎপাদন খরচ যাদের কম, তাদের স্বাভাবিকভাবেই বিক্রয় মূল্যও কম হবে। সুতরাং যারা আমদানিকারক তারা এখন সারা বিশ্বের তথ্য সংগ্রহ করে প্রতিযোগিতামূলক বিশ্বের যে কোনো স্থান থেকে তারা পণ্য আমদানি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, বিষয়টা আমি এটাই বলতে চাচ্ছিলাম। কিন্তু তাছাড়া সেখানে একটি বিষয় খুব গুরুত্বের সাথে আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে আমাদের যারা রপ্তানিকারক প্রতিষ্ঠান সারা বিশ্বের যে সমস্ত মিডিয়াগুলো আছে, সেখানে বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করি যে কোনো দেশে হয়তো বিজ্ঞাপনের বিষয়টা এখন এক এক দেশে এক একভাবে রিয়াকশন করে। আর আমরা সামাজিকভাবে এতটাই ব্যস্ত, এখন বিজ্ঞাপনের গুরুত্বগুলোও হারিয়ে যাচ্ছে। আমরা এতটাই ফেসবুক নির্ভর, আমরা এতটাই এন্টারটেইনমেন্ট নির্ভর, আমাদের যে কোনো মিডিয়াতেই এখন বিজ্ঞাপনটা ঠিক ওইভাবে বাণিজ্যিকভাবে সফল অনেক ক্ষেত্রে নাও হতে পারে। সেই কারণে আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অনেক সময় ব্যক্তিক বিক্রয়কে অনেক সময়, যেটা সরাসরি ক্রেতার সম্মুখে
উপস্থাপন করা। অবশ্য এটি একটি বিশেষ বিষয় যে গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে বা দামি পণ্যের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয়টা খুব কার্যকরী। তাছাড়াও আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করলে বাইরের দেশের আমদানিকারক দেশগুলোর সাথে সরাসরি কথা বলার মাধ্যমে সেই দেশে যে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে বিজ্ঞাপনের বিষয়টি সমাধান করতে পারে, যদিও বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল। সত্যিকার অর্থে এখানে বিজ্ঞাপনটি একটি নিয়ন্ত্রণ, অর্থাৎ রপ্তানি বাজারে বিজ্ঞাপন এক এক দেশের এক এক ধরনের আইন কানুনের কারণে আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অতটা আগ্রহী হয় না। আর তাছাড়া এই বিজ্ঞাপন একটি ব্যয়বহুল বিষয় হওয়াতে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে সেটি একক মূল্য উৎপাদন খরচ বাড়িয়ে দেয়, একক প্রতি উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনাগ্রহী হয়ে থাকি। কিন্তু দেখা যাক আমাদের সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে, অর্থাৎ পর্যটনের যে বিজ্ঞাপনগুলো পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে অত্যন্ত দক্ষতার সাথে সারা বিশ্বে প্রচার করছে, CNN, BBC এবং অন্যান্য চ্যানেলগুলো, তো সেটা কিন্তু আমাদের দেশে ততটা অগ্রগণ্য নয়, অগ্রগামী নয় আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো। যেমন ধরা যাক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তাদের বিজ্ঞাপন দু একটা দেখেছিলাম অনেকদিন আগে বিদেশি প্রচার মাধ্যম, অর্থাৎ BBC, CNN এর, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তোমরা যদি দেখে থাকো নিশ্চয়ই ইন্টারনেট ঘেটে আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টে আমি আলোচনা করব বাংলাদেশের রপ্তানি বাজারজাতকরণের সমস্যার ক্ষেত্রে 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ব্যবস্থাপকীয় অদক্ষতা। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছেন যে আমাদের ম্যানেজমেন্ট অত্যন্ত দুর্বল। আমরা এখনো উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপকীয় সমস্যাগুলো, বিশেষ করে যারা অত্যন্ত দক্ষ, তার সাথে সিদ্ধান্ত নিয়ে থাকে রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেই ধরনের পার্সোনেল, অর্থাৎ কর্মী, পার্সোনাল ম্যানেজমেন্টের যারা হায়ার অথরিটির সেই লেভেলের উচ্চতর দক্ষতা সম্পন্ন যে ব্যবস্থাপক আমাদের দেশে সত্যি একটু কম আছে। আমরা লক্ষ্য করি আমাদের পোশাক বিপণনকারী, পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর উচ্চস্তরের কর্মীদের বেশিরভাগই প্রতিটা প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে বিদেশ থেকে একজন উচ্চতর দক্ষতা সম্পন্ন ব্যবস্থাপক নিয়োগ করে থাকে না, ন্যূনতম একজন। সেই ক্ষেত্রে যদি 10 জন থাকে, আমি আর একটা ক্লাসে আমি বলেছিলাম বিগত, যে সেই ক্ষেত্রে 10 জন শ্রমিক 100 জন শ্রমিকের মূল্য দিয়ে অনেক সময় একজন উচ্চতর দক্ষতা সম্পন্ন ব্যবস্থাপক নিয়োগ করা হয়। অর্থাৎ সেখানে উচ্চতর এটি আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা অপচয় মাত্র। সুতরাং ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধির অন্যতম সমাধান হচ্ছে আসলে আমরা দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দেওয়া। সেটি কি করে দেওয়া যাবে সেটা নিশ্চয়ই এক এক প্রতিষ্ঠান এক একভাবে সমাধান করবেন। আমাদের দেশে প্রচুর প্রশিক্ষণ কেন্দ্র আছে, প্রচুর প্রতিষ্ঠান আছে, ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আছে। আমরা লক্ষ্য করি অনেক পোশাক বিপণনকারী প্রতিষ্ঠানগুলো স্বভাবজাতভাবেই আত্মীয় স্বজনদের চাকরি দিয়ে অনেক সময় অদক্ষতার পরিচয় দিয়ে থাকেন। সেটি যেন না হয়। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর রপ্তানি বাজারজাতকরণের সমস্যার পয়েন্টগুলি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই যে আসলে আমরা এখন লক্ষ্য করছি যে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটি একটি রাজনৈতিক স্থিতিশীলতার নিদর্শন। তেমনি আমরা যে দেশে পণ্য রপ্তানি করব সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতাও কাম্য। অর্থাৎ এখানে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে দেখে নিতে হবে যে সমস্ত দেশগুলো আমদানিকারক হিসাবে আমাদের থেকে পণ্য আমদানি করবে তারা যেন রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ হয়ে থাকেন। আফ্রিকার অনেক দেশ এখনো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে। ঠিক এই মুহূর্তে সুদান, বলা যেতে পারে আরও কিছু কিছু দেশ, বেশ নাইজেরিয়া, ঘানা,
এইরকম কয়েকটি দেশ এখনও সমস্যা জর্জরিত। এমনকি জাতিসংঘের সৈনিক থাকা সত্ত্বেও একটি দেশ খুব সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেটি লাইবেরিয়া। জানি না এখন কি অবস্থা, নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে তোমরা লক্ষ্য করবে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব তোমরা পয়েন্টের প্রিয় শিক্ষার্থী, মুদ্রা মানের অনিশ্চয়তা। আমরা এই বিষয়টি সহজ, সারা বিশ্বের বৈশ্বিক কারণ অনেকভাবেই হতে পারে। যেমন এখন কোভিড-19 সিচুয়েশন চলমান, সেই কারণে সারা বিশ্বের মুদ্রামান ব্যবস্থাটিও এর দ্বারা প্রভাবিত। তাছাড়াও অনেক কারণে মুদ্রামান প্রভাবিত হয়ে থাকে। তোমাদেরকে আরেকটি উদাহরণ দিব, সেটি হচ্ছে শুধুমাত্র ইংল্যান্ড ইউরোপীয় ঐক্যের মধ্যে থাকবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে করে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ মুদ্রা পাউন্ডের অনেক দরপতন হয়েছিল। সুতরাং বুঝতেই পারছো, মুদ্রামানের তারতম্য রপ্তানি ব্যবস্থাপকদেরকে অত্যন্ত চিন্তিত করে। তাছাড়া ওজন, পরিমাণ, এগুলোও অনেক সময় তারতম্য হয়ে থাকে। কারণ এমন কিছু কিছু রপ্তানি পণ্য আছে যা ঠিক যেই মুহূর্তে উৎপাদিত সেই মুহূর্তে যে ওজনটা থাকে, ক্রেতার হাতে পৌঁছানোর সময় সেই ওজনটা নাও থাকতে পারে। যেমন ধরা যাক শাকসবজির ক্ষেত্রে যেটি কিছুটা তারতম্য হয়ে থাকে, বুঝতেই পারছো, সেটি যদি একটু ডিলে হয় সেটির ওজন তারতম্য হতেই পারে, অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে। এবং পরিমাপটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, সেটিও ফার্নিচারের বেলায় সামান্য হতে পারে, তবে এতটা সিরিয়াস নয়। তবে এগুলিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা রপ্তানি ব্যবস্থাপককে অত্যন্ত দক্ষতার সাথে বিবেচনা করতে হয়। অর্থাৎ গ্রীষ্মপ্রধান দেশের পণ্য যখন শীতপ্রধান দেশে পৌঁছায়, তখন পণ্যের কিছুটা পরিমাপের তারতম্য হতেই পারে, যেগুলি অবশ্যই রপ্তানি দলিলে বা আমদানি দলিলে নির্দিষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের পয়েন্টে আলোচনা করব শুল্কের আনুষ্ঠানিকতার ঝুঁকি বা শুল্ক। আমরা সংক্ষেপে লিখতে পারি শুল্ক সংক্রান্ত ঝুঁকি। প্রিয় শিক্ষার্থী, শুল্ক সংক্রান্ত ঝুঁকি আমরা লক্ষ্য করি যে আমাদের রপ্তানিকৃত পণ্য অনেক সময় অনেক দেশের নীতি নির্ধারকরা বিশেষভাবে যদি প্রভাবিত হয়ে থাকে, অর্থাৎ শুল্কের পরিবর্তন করে থাকেন, সেই ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসাবে আমাদের দেশের রপ্তানি ব্যবস্থাপক এবং রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তবে রপ্তানি ব্যবস্থাপকদের অবশ্যই উচিত হবে কন্টেম্পোরারি যে শুল্কের যে বিধানগুলো আছে, বিধিবিধানগুলো আছে, ভ্যাট, ট্যাক্স, সেই দেশের শুল্ক সংক্রান্ত যতগুলো বিষয় আছে, সেগুলো নিশ্চিত হয়ে সেই নির্দিষ্ট দেশে রপ্তানির কার্যাদেশ গ্রহণ, যে আমদানিকারক যে দেশগুলো, তাদের ক্ষেত্রে আমাদের রপ্তানির কার্যাদেশ গ্রহণ করা। তো শুল্কের আনুষ্ঠানিকতা অনেক সময় অনেক দেশের এক এক রকম হয়ে থাকে। যেমন পশ্চিমা দেশে শুল্কের বিষয়গুলি দীর্ঘদিন একই ধরনের থাকে এবং সেখানে আনুষ্ঠানিকতাও খুব জটিল কিছু নয়। যেমন পণ্যটা বন্দরে পৌঁছা মাত্রই তাদের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী শুল্কটা পরিমাপ করে পণ্যের ডিসবার্স করে থাকে বা পণ্যের খালাস করে থাকে। কিন্তু অনেক দেশ তার কর্মকর্তাদের অবহেলা বা নীতিগত কারণে হতে পারে,
অনেক ধরনের সমস্যা, প্রশাসনিক জটিলতার কারণে অনেক সময় পণ্যের খালাসের বা পণ্য বিতরণের, পণ্য শুল্ক সংক্রান্ত জটিলতা সময়টা অনেক দীর্ঘায়িত করে থাকে, যেটি অত্যন্ত দুঃখজনক। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে 8 নম্বর পয়েন্ট, বৈদেশিক নিয়ম নীতির ঝামেলা। আমরা প্রায় লক্ষ্য করি রপ্তানি বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন জোট ভুক্তির কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনকে আমাদেরকে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করতে হয়। জোটভুক্তর যে সমস্ত সংস্থাগুলো আছে, যেমন আসিয়ান, নাফটা, ইইসি মানে ইউরোপিয়ান কমিউনিটির দেশগুলো আছে, নাফটা, সাপটা, এরকম সংঘগুলো, তাদের সংঘের কিছু কিছু নিয়ম অবশ্যই রপ্তানি ব্যবস্থাপকদের বিবেচনা করতে হয়। এই সমস্ত জায়গায় যে সংঘ, সেই গোষ্ঠীগুলো, যেমন আসিয়ান সংঘের যে দেশগুলো আছে, এই যে সাউথ এশিয়ার যে দেশগুলো, থাইল্যান্ড, বার্মা, হংকং, ইন্দোনেশিয়া, এদের যে দেশের যে নিয়ম নীতিগুলো আমাদের জন্য বেশ সহজ। অন্যদিকে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের যে সংঘের যে নিয়মকানুনগুলো আছে, সেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় বিশেষভাবে বিবেচনা করতে হয়, কারণ তারা অত্যন্ত শক্তিশালী দেশ, তাদের নিয়ম নীতিগুলো অত্যন্ত কঠিন, সেগুলোকে আমাদেরকে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের যে কমিউনিটিভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, তারাও বেশ সূক্ষ্মভাবে, সুনিশ্চিতভাবে নিশ্চিত হয়ে তাদের পণ্য আমদানি করে থাকে। অর্থাৎ সেই সমস্ত দেশে, ইউরোপিয়ান দেশগুলোতেও আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী থাকতে হয়, এবং বিশেষভাবে পণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্য সংক্রান্ত মানের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া প্রশ্নই ওঠে না, সে যে কোনো দেশই হোক। তবে ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে এই পশ্চিমা দেশের যে আমদানিকারকরা আছেন, তারা অত্যন্ত সচেতন তাদের ক্রেতাদের স্বার্থেই। সুতরাং সেই সমস্ত দেশের পণ্য রপ্তানির জন্য আমাদেরকে এই গোষ্ঠীর যে নিয়মকানুনগুলো আছে, সেগুলোকে বিবেচনা করতে হয়, যা রপ্তানি বাজারজাতকরণের ক্ষেত্রে অনেক সমস্যায় ফেলে দেয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে ত্রিমুখী প্রতিযোগিতা। ত্রিমুখী আসলে বলার চেয়ে প্রতিযোগিতা বলাটাই ভালো। প্রতিযোগিতা হচ্ছে এমন একটা বিষয়, সেই ক্ষেত্রে রপ্তানিকারক দেশ কোনো পণ্য যখন রপ্তানি করবে, সেই ক্ষেত্রে পণ্য রপ্তানি যদি সে একই ধরনের পণ্য আর কেউ তৈরি না করে থাকে, সেটা সেই রপ্তানিকারকের পক্ষে অত্যন্ত সুখের বিষয়। অর্থাৎ ওই ধরনের পণ্য সেই প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ করে না। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দিই, বিশ্বের অন্যতম শক্তিশালী একটি প্রতিষ্ঠান টেসলা ইলেকট্রিক গাড়ি সারা বিশ্বে অত্যন্ত সুনাম কুড়িয়ে আনে। অর্থাৎ তাদের যে টেকনোলজি, তারাই পৃথিবীতে অগ্রগণ্য, এবং তারাই প্রথম সারির। অর্থাৎ বলা যায় যে ইলেকট্রিক গাড়ির অন্যতম প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা। অর্থাৎ যে মূল্যই নির্ধারণ করা হোক না কেন, ক্রেতা অনেক সময় সেই মূল্য ক্রয়ে বাধ্য হয়। কিন্তু আমরা লক্ষ্য করি একই ধরনের পণ্য হয়তো চীন তৈরি করে, কিন্তু চীনের উৎপাদিত সেই ধরনের পণ্য সারা বিশ্বে এখনো আমরা চীনের পণ্য নিয়ে সন্দিহান, কারণ চীন দেশের পণ্যগুলো আমরা প্রায় লক্ষ্য করি যে দীর্ঘস্থায়ী নয়। এটি আমরা স্বতঃসিদ্ধ ছোটবেলার থেকেই শুনে আসছি। এটি একটি কৌশল হতে পারে যে একই ধরনের পণ্য দীর্ঘদিন যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন, অর্থাৎ সে দ্বিতীয়বার সেই ক্রেতার নিকট পণ্যটি বিক্রি করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, বুঝাতে পারলাম হয়তো। প্রতিযোগিতা হচ্ছে এমন একটি বিষয়, একই ধরনের পণ্য যখন অনেকগুলো প্রতিষ্ঠান করে থাকে, সেই ক্ষেত্রে বিকল্প চিন্তা করতে হয়। অর্থাৎ আমাদেরকে হয়তো এখন বর্তমানে আমরা চিন্তা করতে পারি যে পোশাক রপ্তানি ক্ষেত্রে আমরা শুধুমাত্র সাধারণ পোশাক রপ্তানি না করে
আমরা অত্যন্ত ফ্যাশনেবল পোশাক যদি রপ্তানি করি, অত্যন্ত দামি, যেটা ফ্রান্সে, জার্মানি, বেলজিয়ামে, ইউরোপের প্রত্যেকটা দেশে ফ্যাশনেবল পোশাকের মূল্য অনেক বেশি। তোমরা যদি ইন্টারনেটে লক্ষ্য করো, সেক্ষেত্রে সাধারণ পোশাকের তুলনায় ফ্যাশনেবল পোশাকের, অর্থাৎ ব্র্যান্ডেড, যে সবই ব্র্যান্ডেড কিন্তু ফ্যাশনেবল ব্র্যান্ড যেগুলি আছে, যেমন গুচি, এরকম ধরনের, মার্কস অ্যান্ড অ্যালিস, এই ধরনের পোশাক খুবই ব্যয়বহুল। যেমন ল্যাকোস্টে, এই ধরনের পোশাক। এমন কিছুদিন আগে এক ভদ্রলোক মারা গেলেন, বিখ্যাত ব্র্যান্ডের জনক ছিলেন, পিয়ারে কার্ডিন। এই ধরনের প্রতিষ্ঠানের কাছে যদি আমরা পণ্য রপ্তানি করতে পারি, নিশ্চয়ই আমাদের দেশ অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। দুঃখিত, এখন আমি আলোচনা করব ব্যবসায়িক বাধাসমূহ। আমরা লক্ষ্য করি এই রপ্তানি বাজারজাতকরণের সমস্যার ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট প্রায় মিলে যায়, তারপরেও আমরা এগুলি আলাদা করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। ব্যবসায়িক বাধা আসলে কিছুই না, যে অনেক সময় রপ্তানিকারক বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকেন। ওই যে বললাম, শুল্ক সংক্রান্ত, আইন সংক্রান্ত, বিজ্ঞাপন সংক্রান্ত, এগুলি আসলে ব্যবসায়িক বাধা। বাধা অনেক ধরনের হতে পারে, সেগুলি দূরীভূত করা খুব সহজ। যদি দক্ষ ব্যবস্থাপক থাকেন কোনো একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো বিবেচনা করবেন। যদিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, সারা বিশ্বের উৎপাদিত পণ্য রপ্তানি সংক্রান্ত, পণ্য রপ্তানিতে যারা জড়িত তাদেরকে একত্রিত করে একটি আন্তর্জাতিক মান স্থাপনের মাধ্যমে সারা বিশ্বের সাথে, এক দেশের সাথে অন্য দেশের পণ্য আমদানি রপ্তানির নিয়মগুলো সহজ করে তুলছেন, যেটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। অর্থাৎ এই ধরনের ব্যবসায়িক বাধাগুলো নিশ্চয়ই কোনো একদিন কেটে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে 12 নম্বর পয়েন্ট, দলিলপত্রের ঝামেলা। তোমরা জানো যে অভ্যন্তরীণ বাজারজাতকরণের ক্ষেত্রে তেমন ডকুমেন্টের দরকার হয় না, উৎপাদন করেই তার নিজস্ব দেশে বাজারজাতকরণ করা অত্যন্ত সহজ। যেদিন উৎপাদন সেদিনই বিপণন করা যায়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে অনেকগুলো বিষয়, বিশেষ করে ডকুমেন্ট বা দলিল সংক্রান্ত বিষয়গুলোকে তাকে পার করে, বা সেই দলিলগুলো বিবেচনা করে, সেই রপ্তানি সংক্রান্ত, আমদানি সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত, শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই চলবে না, তাকে পরিবেশ সংক্রান্ত ও দলিল সংগ্রহ করতে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের অবকাঠামো, সেই প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে সেই আমদানি লাইসেন্স, রপ্তানি লাইসেন্স তো দূরের কথা, সেটি তো প্রথমে করতেই হবে। সুতরাং এই যে বিষয়গুলো এখন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বর্তমান বিশ্বে যে মানের দলিল ছাড়াও তাকে অন্যান্য দলিলগুলো, অর্থাৎ ডকুমেন্টগুলো আপডেট রাখতে হচ্ছে। অর্থাৎ সেখানে পোশাক, ধরা যাক পোশাক নির্মাণকারী প্রতিষ্ঠানের সে কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত কাগজপত্র অনেক সময় আমদানিকারক দেশ লক্ষ্য করে যে তাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের উপরে কোনো অতিরিক্ত কাজের মাধ্যমে কর্ম সম্পাদন হচ্ছে কিনা, যেটাকে বলা যায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, সেই বিষয়টিও বিবেচনা রাখে। অর্থাৎ এখানে দলিলপত্রের আনুষ্ঠানিকতার বিষয়টি শুধুমাত্র দুই একটি বিষয় না, অনেক ধরনের দলিল রপ্তানিকারক ব্যবস্থাপককে নিয়ন্ত্রণ করতে হয়, সমাধান করতে হয়, সমন্বয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। আমরা লক্ষ্য করি যে রপ্তানি বাজারজাতকরণের সমস্যার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক শব্দটা বলার মানে হচ্ছে যে যখন একজন রপ্তানিকারী প্রতিষ্ঠান রপ্তানি সংক্রান্ত কার্যাদেশ পেয়ে
তার বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ যখন সম্পন্ন করে, তখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাগজপত্রের দলিল দস্তাবেজের প্রয়োজন হয়, যা অত্যন্ত দীর্ঘ সময় ক্ষেপণ করে, যেটা আমরা বলে থাকি আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ কোনো একটি কাজ একজন রপ্তানিকারক একদিনে একই ভবনের বা একটি রুমে যে সম্পন্ন করবে, এটি এখনো আমাদের দেশে হয়নি। আমি আশা করব তোমাদের মাধ্যমে নিশ্চয়ই এই বিষয়টি, এই মেসেজটি নিশ্চয়ই সবাই এটি বিশ্বাস করে, কিন্তু কোনো এক কারণে এটি হয়ে উঠছে না। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে মালয়েশিয়ার মতো, ইন্দোনেশিয়ার মতো, ইউরোপের মতো প্রতিটি দেশ একজন রপ্তানিকারককে সর্বোচ্চ সুবিধা দিয়ে, অর্থাৎ একই ছাদে, একই ভবনের, একই রুমে এবং প্রায়োরিটির ভিত্তিতে তাকে সমস্ত দলিল দস্তাবেজের সুবিধা করা, সেই ব্যাংকিং সুবিধা থেকে শুরু করে পরিবেশগত ছাড়, প্রতিষ্ঠানের অবকাঠামো সংক্রান্ত এবং মানবাধিকার বিষয়, ব্যাংকিং, আর্থিক নিয়ে বীমা সংক্রান্ত বিষয় এবং অর্থনৈতিক বিষয়গুলো, ব্যাংকের মাধ্যমে যে পণ্য মূল্য পরিশোধের বিষয়গুলো যেন একই জায়গায় বসে একজন রপ্তানিকারক সম্পন্ন করতে পারে। অর্থাৎ রপ্তানিকারক এখানে আমাদের দেশের জন্য অত্যন্ত মূল্যবান একটি বিষয়। অর্থাৎ যার দ্বারা পণ্য রপ্তানি হবে, যে প্রতিষ্ঠান দ্বারা, তার বিনিময়ে কিন্তু একটি দেশ শুধুমাত্র সে উপকৃত হবে না, পুরো দেশের জনগণের উপকৃত হবে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে। সুতরাং আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান পিছিয়ে পড়ে তার রপ্তানি কার্যক্রম থেকে, যেটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। নিশ্চয়ই এই বিষয়ে কোনোদিন কোনো বেসরকারি টেলিভিশন বা সরকারি টেলিভিশন চ্যানেলের সম্মানিত সাংবাদিকরা নিশ্চয়ই প্রতিবেদন প্রস্তুত করে প্রচার করবেন, সেই আশায় থাকলাম। প্রিয় শিক্ষার্থী, 14 নম্বর পয়েন্ট হচ্ছে রপ্তানি অবকাঠামোর সমস্যা। আমরা আসলে রপ্তানি অবকাঠামো তেমন আমাদের দেশে মোটামুটি এই সমস্যাটি কেটে গেছে, কারণ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রয়োজন, গুরুত্বপূর্ণ পরিবেশগুলো এখন আমাদের আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না। শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতা এইগুলো, যেমন একজন রপ্তানিকারকের ভালো ট্রান্সপোর্ট দরকার, সেটি আছে, ভালো জাহাজীকরণের জন্য পোর্ট দরকার, সেটি আছে। সুতরাং অবকাঠামোর সমস্যা নাই বললে চলে। তবুও আমরা ধরেই নিচ্ছি যে এখনো কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এখনো সেই প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে না। সেটি রপ্তানির সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিপণনকারী প্রতিষ্ঠানগুলো রাজধানী ভিত্তিক বা শহর ভিত্তিক। আমরা আশা করব প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যেন একজন রপ্তানিকারক প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য রপ্তানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রত্যন্ত গ্রামেও যেন প্রতিষ্ঠা করেন। এছাড়া অন্যান্য সমস্যার মধ্যে আমরা লক্ষ্য করি ভাষা, রীতিনীতি, ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয়গুলো অনেক সময় রপ্তানি প্রতিষ্ঠানগুলো সম্মুখীন হয়ে থাকে, বাধার সম্মুখীন হয়ে থাকে। আমাদের দেশে এখনো রপ্তানি ব্যবস্থাপকরা ভাষা সংক্রান্ত জ্ঞানে এখনো দুর্বল। আমরা লক্ষ্য করি যেমন বিদেশের যে সংস্কৃতিগুলো এখনো আমাদের দেশের অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সেইভাবে খাপ খাইয়ে উঠতে পারেনি। অর্থাৎ বিদেশি সংস্কৃতিকে শ্রদ্ধা করে তাদের জন্য যে ধরনের পণ্য প্রস্তুত করা প্রয়োজন, হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠান নিশ্চয়ই করছে, কিন্তু সবগুলো প্রতিষ্ঠান সেইভাবে পেরে উঠছে না। তাছাড়া কিছু কিছু অনিশ্চয়তা থেকেই যায়। তার মধ্যে সেই দূরত্বের সমস্যা। অনেক সময় অনেক রপ্তানি কারক অনেক দূর দেশের আমদানিকারকের কার্যাদেশ পেয়ে থাকেন, সেটি দূরত্বের একটি সমস্যা থেকেই যায়। অনেক সময় ব্যাপার সেখানে জড়িত থাকে, যেটি নিশ্চয়ই ভালো লজিস্টিক ফার্মের মাধ্যমে সেই দূরত্বকে কাটিয়ে নিতে পারে। অর্থাৎ সেখানে যদি সুষ্ঠু এবং পারফেক্ট যোগাযোগ থাকে, নিশ্চয়ই রপ্তানিকারক প্রতিষ্ঠান সেই সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ ঠিক কবে নাগাদ পণ্যটি সেই দেশে পৌঁছাবে, যে দূরত্ব যে হোক না কেন, অন্তত
পৃথিবীর ব্যাট যদি 25,000 মাইল হয়, 12,500 মাইলের তো বেশি হবে না, সেটা আবার কমে যাবে তার চেয়ে দূরে গেলেও, অর্থাৎ উল্টো দিকে যাবে। আমি অত জটিল ব্যাখ্যায় যাব না, তবে নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা, সেগুলি দক্ষ ব্যবস্থাপকরা বিবেচনা করবে এবং সেই সমস্যার সমাধানগুলো করবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পড়া।